আমরা তাহলে একটু আবার রিক্যাপ করব। আমরা পড়তেছিলাম পরিপাক, আমরা শর্করা পড়ছি, আমরা হচ্ছে মুখের পরিপাক পড়ছিলাম, তারপরে কি পাকস্থলীর পরিপাক আজকে পড়লাম। আমরা কিন্তু হচ্ছে এই এনজাইম, তারপর হচ্ছে এই বিভিন্ন গ্রন্থিগুলো আছে, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, এগুলো আমরা কিন্তু পড়ি নাই। ঠিক আছে, আমরা কিন্তু গ্রন্থি এখনো শেষ করিনি। আমরা হচ্ছে কি যে প্রথমে আমাদের মুখের পরিপাক কি কি হয়, কিভাবে হয়, পাকস্থলীতে কিভাবে পরিপাক হয়, ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয়, তারপরে বের হয়ে যায় কিভাবে, এগুলো সব শেষ করব, কারণ এরপরে আমরা এই গ্রন্থিগুলোতে আসবো। ঠিক আছে, আচ্ছা কেন? কারণ হয় কি আমাদের পরীক্ষায় আমাদের যখন লিখতে বলে তখন হয় কি আমাদের যে আমরা যদি একটা জায়গায় গুছানো থাকে যে আমাদের পাকস্থলী কি কি পরিপাক হয়, তখন আমাদের লেখার জন্য খুবই সহজ হয় জিনিসটা, মনে রাখা, লেখা, মুখস্থ করা সব সহজ হয়ে যায়। বায়োলজি জিনিসটা কি তোমার মুখস্থ করতে হয় না, বায়োলজি জিনিসটা কি ইমাজিন করতে হয়, দেখতে হয়, দেখার ভিশন থাকতে হয় যে আচ্ছা এই জিনিসটা এভাবে হচ্ছে, এটা এভাবে হতে পারে। আমি অনেক ভুল করি, তোমরা সেই ভুল শুধরে দিতে হবে, হবে না কিন্তু না হলে। আচ্ছা আমরা রিক্যাপ করি, হ্যাঁ যেটা বলছিলাম যে আমরা পড়ছিলাম কি শর্করা পড়েছিলাম। শর্করাতে আমরা কি কি পড়ছিলাম? শর্করা আমরা মুখে পরিপাক করছিলাম। শর্করা পরিপাকটা হয় মুখে। মুখে কি হয়? বিভিন্ন লালার সাথে এনজাইম আসে, সেগুলো কি করে? শর্করা পরিপাকে সাহায্য করে। মুখে আমিষের পরিপাক হয় না, কারণ কি মুখে প্রোটিওলাইটিক এনজাইম থাকে না, স্নেহ পদার্থ এই পরিপাকের জন্য এই মুখে কোনো এনজাইম নাই, সেই কারণে মুখে স্নেহ পরিপাকও হয় না। খুব ভালো কথা। আমরা মুখে চাবাইলাম, আমরা বার্গারটা মুখে চাবাচ্ছিলাম, মুখে চাবাইলাম, এরপর আমরা এটা মুখ থেকে কোথায় গেল? পাকস্থলীতে গেল, অন্ননালীতে পাকস্থলীতে গেল। পাকস্থলী আমরা বিভিন্ন পাকস্থলীর বিভিন্ন অংশের নাম আমরা পড়লাম। পাকস্থলীর লম্বা কতটুক, প্রস্থ কতটুক, এটা পড়লাম। এই জায়গাটার নাম পড়লাম, এটার নাম কার্ডিয়াক স্ফিংটার, এটার নাম কার্ডিয়া। এখানে যে একটা পেশি গুচ্ছ থাকে ওটার নাম স্ফিংটার, কার্ডিয়াক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার পড়লাম, বড় বাগ, ছোট বাগ, এগুলা পড়লাম। ফান্ডস পড়লাম। আমরা পাকস্থলী সম্পর্কে জানলাম। ঠিক আছে, পাকস্থলীর অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেগুলা থেকে প্রোরেনিন হয়। এই প্রোরেনিন আর ট্যারকেসিন কি, প্রোরেনিন আর কি ক্ষরণ হয়? প্রোরেনিন ক্ষরণ হয়, আর কি ক্ষরণ হয় ভুলে গেছি আমি, পেপসিনোজেন। প্রোরেনিন আর পেপসিনোজেন ক্ষরণ হয়। এগুলা পরবর্তীতে কি হচ্ছে? HCl আসে। HCl আসে এগুলাকে অ্যাক্টিভ করে, এগুলাকে কি করে? হচ্ছে এই পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করে, আর প্রোরেনিনকে রেনিনে রূপান্তর করে। তো এরপরে কি হয়? এগুলা আমিষকে বিভাজন ভাঙতে এই আমিষকে ভাঙতে প্রোটিউজ আর পেপটোনে রূপান্তর করে। প্রোটিউজ আর পেপটোনে রূপান্তর করলো, খুব ভালো কথা। আচ্ছা, পাকস্থলীতে কি হচ্ছে? স্নেহের পরিপাক হয় না, হয় না, কিন্তু লাইপেজ নামের একটা এনজাইম থাকে, যেটা কি করে? খুবই হচ্ছে দুর্বল একটা স্নেহ বিশ্লেষী এনজাইম, যেটা কি করে? স্নেহ পদার্থ বিশ্লেষণে সাহায্য করে। এটা কোন স্নেহ পদার্থের বিশ্লেষণ করে? বাটার ফ্যাট, যেটা বাটার ফ্যাটকে ভাঙতে পারে। এটা পাওয়া গেছে পরীক্ষামূলকভাবে, এটা পাওয়া গেছে পরীক্ষা করে। আচ্ছা, পাকস্থলীর শর্করার পরিপাক হয় না, পাকস্থলীর শর্করার পরিপাক হয় না, পাকস্থলীতে শুধু আমিষের পরিপাক হয়। ঠিক আছে, আচ্ছা আজকে এখানেই থাক, কারণ হচ্ছে কি আমরা এর পরের দিন আমরা ক্ষুদ্রান্তের পরিপাক শুরু করব, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই চ্যাপ্টার থেকে যদি পরিপাকের আসে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাকস্থলীর পরিপাকে,
পাকস্থলী পরিপাকের রাসায়নিক প্রক্রিয়াটা, আর হচ্ছে ক্ষুদ্রান্তের রাসায়নিক পরিপাকটা। কারণ ক্ষুদ্রান্তে গিয়ে সব পরিপাক হয়। আলটিমেটলি আমরা হচ্ছে মুখে শর্করার পরিপাকটা করলাম কিছুটা, পাকস্থলীতে আমিষের পরিপাকটা কিছু করলাম, আর হচ্ছে বাকিটা সব গিয়ে ক্ষুদ্রান্তে গিয়ে ফাইনালি সব শেষ। ক্ষুদ্রান্তে গিয়ে হচ্ছে লাস্ট ডেস্টিনেশন, যেখানে হচ্ছে সব পরিপাক হয়। এরপর হয় কি বৃহদান্ত। বৃহদান্তে গিয়ে পানি শোষণটা হয়, বিভিন্ন পানি, এবং আমরা যে পরিপাক করলাম, ভাঙলাম, ভাঙতে ভাঙতে একদম ছোট করতেছে। এই ছোট করলাম যে এগুলো সব হচ্ছে শরীর শোষণ করবে কই থেকে? সব অগ্নাশয় থেকে শোষণ করবে। অগ্নাশয় থেকে, অগ্নাশয় না, বৃহদান্ত থেকে শোষণ করবে। বৃহদান্ত থেকে এগুলো শোষিত হয়ে রক্তের মাধ্যমে আমাদের ফুল বডিতে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা কি, আমরা একটা ব্যাকটেরিয়ার নাম পড়ছিলাম যে কি করে, এই যে এই পাকস্থলী স্তরটাকে নষ্ট করে দেয়। বিভিন্ন ব্যথানাশক ওষুধ, তারপরে হচ্ছে এই হেলিকোব্যাক্টার পাইলোরি, এরা কি করে এই স্তরটা নষ্ট করে দেয়। যে কারণে হয় কি যে এই আমাদের আলসার নামের রোগটা হয়। ঠিক আছে? এই জন্য হচ্ছে কি আমাদের হচ্ছে একবারে বেশি খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না একবারে বেশি জানো? কারণ তুমি যদি একবারে বেশি খাও, দেখো তোমার এখানে হচ্ছে পেপসিনোজেন আর রেনিন আছে, খুব ভালো কথা। তুমি যদি হুট করে অনেক খাবার খেয়ে ফেলো, তখন কি হবে? এই জন্য একটা চাপ পড়বে না, হজম হইতে পারবে না। এই জন্য ডাক্তার বলে একটু পর পর খেতে, বারে বারে খান, একবারে বেশি খাবেন না। কেন বলে ডাক্তার? কারণ তুমি প্রথমে ধরো সকালে একটু ব্রেকফাস্ট করলাম, সকালে একটা ভালো ব্রেকফাস্ট করলাম, গেল এখানে তোমার সারাদিনের এনার্জি শুরু হলো। তুমি সকালবেলা ব্রেকফাস্ট করে তোমার ফুল ডের জন্য একটা এনার্জি প্যাকেজ, যেটা তোমার সারাদিন কাজে লাগবে। তোমার দিনটা শুরু করতে, দিনটা যদি তুমি এনার্জি করে শুরু করতে পারো, তাহলে সারাটা দিন তোমার ভালো যাবে। তুমি সকালে ব্রেকফাস্ট করলাম, ও হজম করলো, এরপরে তুমি আর একটু পরে ব্রাঞ্চ খেলাম। ব্রাঞ্চটা কি? সকাল আর দুপুরে খাবারের মাঝখানে যে খাবারটাকে ব্রাঞ্চ বলে। ব্রাঞ্চে তুমি হালকা কিছু খাবা। কি হলো? তুমি সকালে খাইলে, এবারে গ্যাপ পড়লো না কিছু, তখন তো এই জায়গাটা ফাঁকা, এইচসিএল তো আসতেছে। তখন যদি এটা না আসে, এটা আসলে কি এটা হজম হবে তখন, তাহলে কি পাকস্থলীতে এইচসিএল বেশিক্ষণ থাকলো না, এই প্রোরেনিন আর কি পেপসিনোজেন অ্যাক্টিভ হওয়ার পর কাজে লাগলো, কারণ এইচসিএল তো আসতেছে কন্টিনিউয়াস। আচ্ছা, তারপর তুমি লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর লাঞ্চটা হজম হলো, তখন আবার এই প্রোরেনিন আর পেপসিনোজেন যে কাজ করতে এইচসিএল আসার পর অ্যাক্টিভ হয়েছিল, ওইটা আবার কাজে লেগে গেল। তুমি এরপরে বিকালে কিছু খাইলা, ওইটা আবার কি হলো, মাঝখানে একটা ব্রেক থাকলো না, ব্রেকটা কেটে গেল। আচ্ছা, এরপর তুমি রাত্রে আবার খাইলা, তারপর ঘুমাই গেল। তাহলে কি তুমি যদি হচ্ছে প্রপার 3টা মিল নাও, আর মাঝখানে যদি ছোট ছোট মিল নাও কয়েকটা, তোমার এই জায়গাটা সবসময় অ্যাক্টিভ থাকে, কিন্তু কখনো ওভারলোড হয় না। তুমি ধরো সকালেও খেলা না, কিছু খেলা না, ব্রাঞ্চও নিলা না, একবার তুমি হেভি একটা লাঞ্চ করলাম, তাহলে কি হলো, তোমার পাকস্থলী এখানে পুরোটা ফাঁকা। হুট করে কি হলো, ও হুট করে অনেক খাবার পাইলো, ওয়ার্কলোড বেড়ে গেল না, তখন কি ওর উপর প্রেশারটা পড়বে। এই প্রেশারটা তোমরা যখন বয়স বাড়বে আস্তে আস্তে, তখন কি এই পাকস্থলীকে উইক করে দিবে, যে হুট করে খাবার আসে, আর খাবারের কোনো সিস্টেম নেই। ঠিক আছে? এই কারণে আমাদেরকে টাইমলি খাইতে হবে এবং অতিরিক্ত খাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করছি তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।